মার্কেট কিন্তু টিপসে চলে না, মার্কেট চলে রিসার্চে, মার্কেট চলে ডিফারেন্ট অ্যাঙ্গেলের সমস্ত অ্যানালিসিসে, অর্থাৎ রিসার্চ অ্যানালিস্ট এদের ভীষণ প্রয়োজনীয়তা। রিসার্চ অ্যানালিস্ট জন্য সেবির তরফ থেকে এনআইএসএমকে দায়িত্ব দিয়েছে। এনআইএসএম এক্স ভি যে পেপারটা রয়েছে, পেপারটার কাজ হচ্ছে সেরা রিসার্চ অ্যানালিস্ট যারা রয়েছে তাদেরকে বের করা। এই এনআইএসএম এক্সামের আমি 16খানা চ্যাপ্টার, এমসিকিউ, এভরিথিং এই চ্যানেলের সমস্ত কিছু একটু একটু করে বলে বলে যাচ্ছি। এখানে যেটা দরকার বলা সেটা হচ্ছে আজকের চ্যাপ্টার 1কে নিয়ে কথা বলছি। রিসার্চ অ্যানালিস্ট যারা, ইন্ট্রোডাকশন টু রিসার্চ অ্যানালিস্ট প্রফেশন। রিসার্চ অ্যানালিস্ট কারা, তাদের দায়িত্ব কি রয়েছে, কিভাবে তারা কাজ করে, কোন কোন জায়গায় তাদের স্পেশাল পোস্ট রয়েছে তাদের জন্য, কোন কোনটা তাদের দায়িত্বের মধ্যে পড়ছে না, এই সমস্ত কিছু ভিডিওর মধ্যে বক্তব্য রেখেছি। তো সবকিছু বলার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওর সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। প্রথম যে ঘটনার কথা বলতে যাবো, রিসার্চ অ্যানালিস্ট এটা কে? রিসার্চ অ্যানালিস্ট বেসিক্যালি এরা হচ্ছে এমনই স্পেশালিস্ট যাদের কাজ হচ্ছে কোনো একটা স্টক, কোনো একটা কোম্পানি, কোনো একটা সেক্টরকে অ্যানালিসিস করা, সেই সুবাদে কোনো বাই কল, সেল কল অথবা হোল্ড কল এই ধরনের কলগুলো দেওয়া, কোনো পার্টিকুলার রিসার্চ পেপার নিয়ে অ্যানালিসিস করা, সেক্টরিয়াল অ্যানালিসিস করা, কম্পারেটিভ অ্যানালিসিস করা, এই সমস্ত কিছু এদের মধ্যে পড়ে। এবং এর ফলে ইনভেস্টরের যে ডিসিশন, অর্থাৎ আপনি কোন স্টকটা নেবেন, সেটা নেওয়া উচিত কিনা, তার ডিসিশন মেকিংয়ের জন্য রিসার্চ অ্যানালিস্টদের বিরাট বড় ভূমিকা রয়েছে। তাহলে এটা আমাদের বোঝা গেল রিসার্চ অ্যানালিস্ট কারা। এইবার রিসার্চ অ্যানালিস্টের কেন দরকার, এটা প্রয়োজনীয়তা কি? রিসার্চ অ্যানালিস্ট যারা রয়েছে এদের কাজ হচ্ছে মার্কেটে যে নয়েজ তৈরি হয়, ভোলাটিলিটি তৈরি হয়, মার্কেটে যে প্রেশার তৈরি হয়, এটা নেবো কি ওটা নেবো, এটা কেনা উচিত ওটা কেনা উচিত, এইগুলোর থেকে কিন্তু নিজেদেরকে একটা ক্লিয়ার কনসেপ্টে নিয়ে আসে। ইনভেস্টরকে তার ডেটা এবং লজিক দিয়ে পার্টিকুলার এই সিচুয়েশনে কোন স্টক ভালো হবে, কোন স্টকের রিস্ক কতটা রয়েছে, সেটা এই মুহূর্তে নেওয়া উচিত কিনা সেটা কিন্তু ঠিক করে দেয়। অর্থাৎ ফ্যাক্ট বেস অ্যানালিসিস করে, ফ্যাক্ট যার মধ্যে রয়েছে সে ধরনের অ্যানালিসিস করে। 2 নম্বর যেটা করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লজিক। অর্থাৎ এই মুহূর্তে যেটা দেখা যায়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি রয়েছে, রিটার্ন অন ইকুইটি কি রয়েছে, ডেপ টু ইকুইটি রেশিও কি রয়েছে, ডেপ পরিমাণ বেশি হলে সেটা নেওয়া উচিত না, এই ধরনের কাজগুলো কিন্তু এরা করে দেয়। 3 নম্বর যেটা করে, রিস্ক ক্যাটাগরাইজ করে, রিস্ক আন্ডারস্ট্যান্ডিং করে। যেরকম যখনই আপনি অ্যাজ এ কনসালট্যান্ট, আপনি যখন যেহেতু আপনি আরে করছেন, তখন আপনাকে যখন আসবে কোনো একজন কাস্টমার আপনার কাছে, কোনো একজন ইনভেস্টর আসবে, তখন তাকে আপনি জিজ্ঞেস করছেন যে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন। সে শুধু বললে হবে না, ব্যাপারটাও বুঝতে হবে। শুধু সে বলে দিলেন যে আমি প্রচুর রিস্ক নিতে পারি, তার এজ দেখবেন, তার বয়সের উপর ডিপেন্ড করবেন। আপনি যদি একজনের বয়স 60 বছর হয়, সে যদি বলে আমি খুব রিস্ক নিতে চাইছি, আপনি কখনোই তাকে রিস্ক স্টক দেবেন না। আবার একজন 25 বছর বয়সী যদি এসে বলে আমি কোনো রিস্ক চাই না, তবুও তাকে প্রয়োজন মতো যেটুকু রিস্ক নেওয়া দরকার সেই মতো আপনি তাকে দেবেন। অর্থাৎ আপনার কাজটা কিন্তু আরেকটু বেটার হবে। অর্থাৎ যখনই আপনি রিসার্চ পেপার আপনি ইন্ট্রোডিউস করছেন, আপনি সেখানে রিস্কটা লিখে দিচ্ছেন, রিস্ক এ কি, রিস্ক বি কি, রিস্ক সি, এগুলো লিখে দিচ্ছেন, হয়ে গেল। বেসিক্যালি রিসার্চ অ্যানালিস্টরা কিন্তু কোম্পানি এবং ইনভেস্টর এদের মাঝখানে বসে থাকে। অর্থাৎ এই এক কোম্পানি আর এই হচ্ছে ইনভেস্টর, এদের মাঝখানে কিন্তু বসে আছে আরে। অর্থাৎ এইখানে বসে এ কিন্তু ঠিক করে দিচ্ছে এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কিনা, কতটা রিস্ক রয়েছে, এই মুহূর্তে কি হতে পারে, এটসেট্রা এটসেট্রা সবকিছু। প্রশ্নটা আসে তাহলে এরা কি কি ধরনের কাজগুলো করে। এদের কাজ, যারা রিসার্চ অ্যানালিস্ট তাদের কিন্তু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ এই মুহূর্তে ব্যালেন্স শিট কি রয়েছে, প্রফিট অ্যান্ড লস কি রয়েছে, এই মুহূর্তে ট্রেডিং অ্যাকাউন্ট কি রয়েছে, সমস্তগুলো কিন্তু অ্যানালিসিস করে দিচ্ছে এরা। অর্থাৎ এর উপর বেস করে কোনো রকম যাকে বলা হয় ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ করা, সে সব কাজটা কিন্তু এরা করে। এছাড়া যারা কি করে, তারা কোনো একটা কোম্পানির বিজনেস মডেল দেখে, কিংবা কোনো কোম্পানির ক্যাশ ফ্লো দেখে অ্যানালিসিস করে। যেরকম আমরা আগে দেখেছি, প্রফিট ফ্রম অপারেশন আপনাকে দেখে নিতে হবে, শিখে নিতে হবে এগুলো। কারণ ভবিষ্যতে আপনি যদি এই দিকে থাকেন, রিসার্চ অ্যানালিস্ট হতে চান, তাহলে কিন্তু ক্যাশ ফ্লোটাকে যেরকম জানতে হবে, শিখতে হবে, সেরকমভাবে ব্যালেন্স শিটটা একটু জানতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো একটু বুঝতে হবে, ভ্যালুয়েশনটা চেক করে জানতে হবে যে ইন্ট্রিনসিক ভ্যালু কি, ট্রু ভ্যালু কি, এন্টারপ্রাইজ ভ্যালু কি, পি কি জিনিস, প্রাইস টু আর্নিং গ্রোথ কি জিনিস। তো আমার ওই চ্যানেলে আপনার এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস অ্যান্ড ফান্ডামেন্টাল বলেছি। এখানে সময় কম, এখানে অন্য বিষয় সব রয়েছে, সেগুলো নিয়ে বলবো। এছাড়া কি হয়, কোনো একটা কোম্পানি ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানির বিজনেস মডেল, সেটা নিয়ে আলোচনা, বা কোম্পানি কোনো ইকোনমি, মানে এই সিচুয়েশনে ইন্ডিয়ান ইকোনমি কোথায় যেতে চলেছে, বা ইন্ডিয়ান ইকোনমি প্রেজেন্ট সিনারিও কি রয়েছে,
এইগুলো সমস্তগুলো কিন্তু আলোচনা, এই বিষয়গুলো নিয়ে নিজেরা অ্যানালিসিস করে রিসার্চ অ্যানালিস্টরা, এবং তার বেসিসে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনটা সুবিধা হবে, কি ভালো হবে, কোনটা খারাপ হবে। এবার আসছি আরে যারা, তাদের আউটপুট কি, মানে তারা কি কি জিনিস দেয়। প্রথম হচ্ছে রিসার্চ রিপোর্ট দিচ্ছে, ভ্যালুয়েশন কিরকম রয়েছে কোম্পানিটা সেটা দিচ্ছে, কোম্পানি ফান্ডামেন্টাল কেমন রয়েছে সেটা দিচ্ছে, রিস্ক এই মুহূর্তে কি ক্যাটাগরি রয়েছে, রিস্ক এ বি সি সেগুলো দিচ্ছে, বিভিন্ন রকম ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসগুলো রিপোর্ট দিচ্ছে। সব মিলিয়ে একটা টোটাল ক্লিয়ার রিপোর্ট এরা প্রডিউস করছে, এবং সেই রিপোর্ট বেস করে কিন্তু ইনভেস্টাররা ইনভেস্ট করছে। এর মধ্যে যেরকম থাকছে কোম্পানির ডিটেলস অ্যানালিসিস রিপোর্ট, যেরকম তার মধ্যে রিস্ক থাকছে, যেরকম তার সঙ্গে বাই হোল্ড কিংবা সেল এই ধরনের একটা যে ধরনের যেটা বলা হয় সিদ্ধান্ত, সেই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু আড়ে নিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং বড় মাপের কাজ বলা যেতে পারে। এবারে আসবে নেক্সট পরের পয়েন্টের দিকে, কোথায় এরা কাজ করে, মানে এদের এরিয়াটা কত। রিসার্চ অ্যানালিস্টটা কিন্তু ব্রোকারেজ ফার্ম, যেরকম জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, আইসিআইসিআই সিকিউরিটি, শেয়ারখান, এই সমস্ত জায়গায়, কোটাক সিকিউরিটি, এদের ওখানে কিন্তু এরা কাজ করে। ব্রোকারেজ ফার্মের ওখানে থেকে অ্যাডভাইস করে, এই ধরনের গুলো 1 নম্বর। 2 নম্বর, ইনভেস্টমেন্ট যে ব্যাংকগুলো আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকেও কিন্তু এই রকম রিসার্চ অ্যানালিস্ট ভীষণ জরুরি। ভালো রিসার্চ অ্যানালিস্ট যারা সার্টিফাইড, তাদেরকে কিন্তু প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরও বাড়বে। সে কারণের জন্য কিন্তু টোটাল এই ব্যাপারে একটা বিরাট বড় কর্মযজ্ঞ চলছে। ছোটোখাটো ব্যাপার নয়, ছোটোখাটো দু চারটে কাজ নয়, বড় বড় ব্যাপার, যেরকম ফান্ড ম্যানেজার, আমি যেরকম বলতে চলেছি পিএমএস কিন্তু খুব স্পেশালিস্ট, মানে সেবি সার্টিফাইড শুধু নয়, তাদেরকে বহু অভিজ্ঞতা সম্পন্ন লোকেদেরকে পিএমএস নেওয়া হয়। বড় বড় যেরকম 50 লাখ, 1 কোটি, 10 কোটি, 20 কোটি, বড় বড় যে পোর্টফোলিওগুলো হয়, সেগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু এই ধরনের বড় বড় ফান্ড ম্যানেজার, এবং বলা বাহুল্য এই রিসার্চ অ্যানালিসিসের স্যালারিও তত গুণ বেশি হয় সেসব ধরনের রিস্ক নেওয়ার জন্য, সে ধরনের কাজগুলো করার জন্য। বুঝতে পারছেন তাদের যে রেসপন্সিবিলিটি কত গুণ থাকে। তো ওইটা হয়ে গেল, তাদের কাজের মধ্যে পড়ে গেল। তাহলে 1 নম্বর হচ্ছে ব্রোকারেজ, 2 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক যেগুলো থাকছে, 3 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড অথবা পিএমএস এ কাজ করা রয়েছে। 4 নাম্বার হয় যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ রিপোর্ট করছে, নিজেরা একটা ফার্ম খুলছে, নিজের ফার্মে একাধিক লোকের সঙ্গে বসে রিসার্চের কাজ করছে, মার্কেট অ্যানালিসিস করছে, স্টক অ্যানালিসিস করছে, এবং সেই অনুযায়ী রিপোর্ট দিচ্ছে, এবং সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি এরা একটা বড় স্যালারিও পেয়ে থাকে, অ্যাজ এ বিজনেস হিসেবে কাজ করছে এখানে। এবার আসছি রেসপন্সিবিলিটি। রিসার্চ অ্যানালিস্টদের রেসপন্সিবিলিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রিসার্চ অ্যানালিস্ট যারা রয়েছে, তাদের যেরকম ডেটার উপরে তাদের দক্ষতা থাকতে হচ্ছে, তাদের কিন্তু লজিকের ওপরেও দক্ষতা থাকতে হচ্ছে। কোনো ইমোশনাল কোনো স্টক ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা থাকছে না। শুধু তাই নয়, এক্ষেত্রে আরও ব্যাপার থাকছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করতে বলা হচ্ছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে, আমি একটা কোম্পানি কিনে রেখেছি, তারপরে আমি অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট আমি সেটা পাবলিশ করছি, এই কোম্পানিটা ভালো করবে, ন্যাচারালি সবাই কি ঝাঁপিয়ে পড়ছে এবং সেটার প্রাইসটা ওপরে উঠে যাচ্ছে। এটা কিন্তু কনফ্লিক্ট ইন্টারেস্ট বলা হয়। মানে এরকম ধরনের কথা বলা হয় যে তোমার নিজের উদ্দেশ্য নিয়ে অসৎ উদ্দেশ্যে তুমি কাজটা করছো। তো যদি হয়, এক্ষেত্রে দুটো হতে পারে, আমি কিনলাম, কেনার পরে আমি যখন রিসার্চ পেপারে লিখলাম আমিও কিন্তু কিনেছি, এটা করলে কিন্তু প্রবলেম নেই। প্রবলেমটা হবে যদি আমি না বলি, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন কখনো তৈরি না হয়, এটাকে অ্যাভয়েড করাটাও কিন্তু এই কাজের মধ্যে পড়ছে। কোনো রকমভাবে কোনো রিউমার নয়, কোনো রকম গুজব ছড়িয়ে, যেরকম একটা বলা হয়েছিল ইয়েস ব্যাংকে ভবিষ্যতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিতে চলেছে, এই জন্য ইয়েস ব্যাংক মাঝখানে অনেকটা উঠেছিল, আবার পতন ঘটলো। তো এই ঘটনাগুলো হওয়া, মানে আমি 18 সালের কথা বলছি, 18-19 এর সময় দিয়ে, আগে কোভিডের অনেক আগের কথা। এবারে এইরকম রিউমার যদি তোলা হয়, সেখানে কিন্তু এর ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এদের লাইসেন্স কেড়ে নেওয়া হয়, এই ধরনের ঘটনা করতে পারে যদি এরকম কাণ্ডগুলো করে। আর একটা ঘটনা বলা, টিপস যেন কখনো না দেওয়া। টেলিগ্রাম চ্যানেলে আমরা আকচার দেখি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, টিপস দেবো। এই টিপসের মারাত্মক চাল। রিসার্চ অ্যানালিসিসদের যখনই সেই মুহূর্তে সেবি থেকে রেজিস্টার্ড হচ্ছে, তাদেরকে কিন্তু একটা পেপার ওথ লেখা হয়, তাদের প্রতিজ্ঞা করতে হয় যে আমি কিন্তু কোনো রকম টিপস দেবো না, কোনো টেলিগ্রাম চ্যানেলে টিপসের মধ্যে যাব না। আমি যখনই বলবো, ডিক্লারেশন দেব যে আমি কিন্তু নিজস্বভাবে আমি যুক্ত নই, কোম্পানির সঙ্গে কোনোভাবে যুক্ত নই, কোম্পানির ইন্টারেস্টের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, আমার এই সমস্ত ডিক্লারেশনগুলো সে কিন্তু দিয়ে দিচ্ছে, দিয়ে তবে সে কিন্তু রিসার্চ অ্যানালিস্ট হচ্ছে। মানে রেসপন্সিবল লেভেলটা তাকে কিন্তু অনেকটা। এবার একটা ছোট আসছে রিসার্চ অ্যানালিস্ট
এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার দুজন কিন্তু সেম নয়। রিসার্চ অ্যানালিস্ট যারা রয়েছেন তাদের কাজ হচ্ছে কোনো একটা কোম্পানি কোনো একটা স্টকের বাই সেল হোল্ড এই ধরনের যে কল দিতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কিন্তু সেই কল দিতে পারে না। আবার রিসার্চ অ্যানালিস্ট কোনো ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে ডিপ স্টাডি করতে পারে না, কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার পার্সোনালি একজনকে বলতে পারে। তাহলে দুটোর মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে। রিসার্চ অ্যানালিস্ট নর্মালি সাধারণ যারা আমরা হওয়াটা সোজা, কারণ আছে, তার কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন খরচ এবং রেকারিং খরচ তুলনামূলক কম। অর্থাৎ আমাদের ক্ষেত্রে সেবি থেকে এবং রি রেজিস্ট্রেশন হয়, 3 বছর অন্তর এক্সাম হয়। তাছাড়াও বিভিন্ন রকমভাবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিট, ইনকাম অডিট এটসেট্রা এগুলো প্রচুর বেশি রয়েছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারে, কিন্তু রিসার্চ অ্যানালিসিসের ক্ষেত্রে এগুলো অনেক কম তুলনামূলকভাবে। শেষ কথা, রিসার্চ ইজ নট এ প্রিডিকশন, ইট ইজ এ প্রিপারেশন। আজকের মতো শেষ হলো, আবার নেক্সট ডে পরের চ্যাপ্টারগুলো শুরু করব। প্রতিটি চ্যাপ্টার তার সঙ্গে এমসিকিউ, তার সঙ্গে ডিটেলস সব কিছু বলবো।